ঘটেছে। ম্যানেজমেন্ট একটা যে সময়ের সাথে তাল মিলিয়ে যে ম্যানেজমেন্টের আধুনিকায়নের করা দরকার ছিল সেটা ঘটেনি। তারপরে আপনি যেটা বলেছেন যে গত শতকের ৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত এটা অনেকগুলো প্রতিষ্ঠান লাভজনক ছিল, পরবর্তীতে এটা লোকসান দিতে দিতে বন্ধ হয়ে যায়। তো আপনি যদি এটাও মনে রাখেন, দেখবেন যে ৮০ দশকের মাঝামাঝি থেকে আপনার প্রাইভেট সেক্টরে এই ব্যবসা বাণিজ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট যে সমস্ত সেক্টরে ব্যবসা করতো সেই সেক্টরে ব্যাপকভাবে প্রাইভেট সেক্টর আসে। তো প্রাইভেট সেক্টর আসার ফলে প্রাইভেট সেক্টরের সাথে প্রতিযোগিতা করার জন্য যে ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটা প্রতিষ্ঠান হিসাবে থাকার দরকার ছিল, এখানে দুর্নীতি কেমন ভূমিকা পালন করছে? দুর্নীতির বিষয়টি হলো যে এটা একেবারে আপেক্ষিক বিষয়, এবং এই বিষয়টি কিন্তু আমরা এখন বর্তমানে একেবারে অনুমান ভিত্তিক কথা বলা ঠিক হবে না এবং অনুমান কথা যাবে না। কারণ আমাকে একটু শেষ করতে দেন, আমি যদি একটা কথা বললে আপনি যদি শেষ না করতে দেন, তার কারণটা হলো যে আমরা এসে এখানে স্টাডি করেছি, পিছনে কাগজপত্র দেখেছি, সেখানে কিন্তু আমরা কোনো দালিলিকভাবে বা ডকুমেন্টারি কোনো দুর্নীতি হয়েছে এমন কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি। এখানে শোনা যায়, এরকম আপনি যেমন কথাটি উঠালেন, এরকম শোনা যায় যে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে। অবশ্যই মিসম্যানেজমেন্ট হয়েছে, এটা বোঝা যায়, কারণ প্রতিষ্ঠান তা না হলে বন্ধ হওয়ার কথা না এরকম। এবং কিভাবে এখানে মিসম্যানেজমেন্ট হয়েছে আমি একটি উদাহরণ আপনাকে দিব। উদাহরণস্বরূপ ধরেন সিরকো বন্ধ হয়ে গেল 1993 সালে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে একটা প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায় তখন কিছু কার্যক্রম থাকে, সেটা হলো যে এটা অ্যাসেট লাইবিলিটিসের একটা হিসাব করতে হয়। এখানে জনবল আছে, সেই জনবলের ডিসপোজাল কি হবে সেটা একটা সিদ্ধান্ত নিতে হয়। এটা এমনভাবে বন্ধ হয়ে গেল যেমন একটি মুদির দোকান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মুদির দোকান আপনার চাল ডাল কিনে বিক্রি করা হয়, যতদিন আসল থাকে কিনে এনে বিক্রি করা হয়, লোকসান দিতে দিতে যখন টাকা নাই আর কাঁচামাল কেনার পয়সা নাই, অতএব ঝাপটা বন্ধ করে দাও। এত বড় একটা ফ্যাক্টরি এইভাবে বন্ধ হয়ে গেল, কোনো মানুষজনের কোনো ডিসপোজাল হলো, আজ পর্যন্ত সেই মানুষজনের কোনো ডিসপোজাল অর্ডার হয়নি, আপনাকে এটা লে অফ ঘোষণা করা হয়নি, এটার অ্যাসেট লাইবিলিটিস কোনো হিসাব নেওয়া হয়নি। তারপরে আজকে এর বন্ধ হয়ে যাওয়ার পরে 30 বছর ওই যে বন্ধ হয়েছে ওখানে তালা লাগানো হয়েছে। 1909 সালের আগে ওই তালা কেউ খোলেনি। আমরা প্রথম এসে 1909 সালে, এই যে গত মানে 2009 সরি 2009 সালে 2009 সালে এসে আমরা যখন এসলাম, এই সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যেটাকে এর থেকে উত্তরণ ঘটাতে হবে। এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠানকে কিছুতেই আপনার ডুবিয়ে যেতে দেওয়া হবে না, এই প্রতিষ্ঠানকে উজ্জীবিত করতে হবে। তো আমরা ধরেন একটা প্রতিষ্ঠান যদি 20-25 বছর পর্যন্ত তালা লাগানো থাকে তাহলে কি হয়? সেই প্রতিষ্ঠানের কিছু থাকে না, মেশিনপত্র থাকে না, কোনো কিছুই থাকে না। অর্থাৎ তাহলে এরকম ভাবে কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের বেলায় ঘটেছে। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় যে এই গত 20-25 বছর যাবত এই প্রতিষ্ঠান অকার্যকর ছিল। এই একটি প্রতিষ্ঠান যদি অকার্যকর থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের আর কোনো ক্যাপাবিলিটি থাকে। এজন্যই আস্তে আস্তে সবগুলো এইভাবে ঘটেছে। মায়া ভাই, উনি বলছিলেন যে কিছু সিদ্ধান্ত গ্রহণে কিছু এর কথা। তো আপনারা কি মনে করেন যে এই যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আজকের যে অবস্থা, সেই অবস্থাটি আসার আগে আপনাদের দায়িত্ব বা আপনাদের সরকারের দায়িত্ব কতটুকু ছিল, যে এটা আপনি বলবেন? আমি তো আগেই বললাম, আপনি লক্ষ্য করবেন দেশ স্বাধীন 41 বছর, বঙ্গবন্ধুর সময় 3.5 বছর, আপনার প্রত্যেকটা 32টা প্রতিষ্ঠান লাভজনক, সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল, লাভ হচ্ছিল, এটা যার লাভের অংশ যার পাওয়ার দরকার তাদের ওইভাবে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আপনার 2টা সরকার, জেনারেল জিয়াউর রহমান সাহেব সরকার একদম 80 সাল পর্যন্ত, 82 সাল পর্যন্ত বোধ হয়, তারপর জেনারেল এরশাদ সাহেব 90 সাল পর্যন্ত চলে আসলেন। আপনি খেয়াল করতে 15-16 বছর কিন্তু তারা এই প্রতিষ্ঠানে কিন্তু লালন পালন করেছেন। আমরা কিন্তু তখন কিন্তু এই সরকারের ছিল না, আন্দোলন, আপনার জেলখানা, নানানভাবে আপনার জড়িত। এটার সঙ্গে লক্ষ্য করা বা দেখা কোনো মতো সম্ভব হয় নাই, বলতে লাভ নেই। এইটা নিয়ে হ্যাঁ আমরা আন্দোলন করেছি, ওই আপনার মনে করেন তাবানির কিংবা মনে করেন যে সিরকো, আপনার পারুমা, যেসব ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হইতে ছিল, তারা আসতো মুক্তিযোদ্ধারা, আমরা তাদের সঙ্গে নিয়ে আলোচনা করতাম, আন্দোলন তাদের সঙ্গে আন্দোলন একতা ঘোষণা করতাম, কিন্তু বাইরে থেকে তো কিছু করা, এটার পক্ষে কিছু করার কিন্তু আমাদের হাতে কোনো সুযোগ ছিল না। এই আস্তে আস্তে 32 কমতে কমতে কিন্তু
96 সাল পর্যন্ত কিন্তু অলমোস্ট এটা ডেড হর্স হয়ে গেছে। ওই যে বললো উনি যে তালা যে বারুমার একই অবস্থা, খালি নাম কাবাস্তে একটা অ্যাডমিনিস্ট্রেটর রয়ে গেছে, কিছু কর্মকর্তা রয়ে গেছে মাথা বোঝা। লাভ হলে না আপনি কর্মচারী বেতন দিবেন, মুক্তিযুদ্ধ কল্যাণ কাজে লাগাবেন। এই যে দীর্ঘ সময় আমি বলবো যে টোটালি জিনিসটা মিস ম্যানেজমেন্ট, তখনকার যারা সরকারে ছিলেন, অবহেলা। আমি বলবো আর পরিষ্কার বলতে চাইব, ওই সরকারগুলি মুক্তিযোদ্ধার পক্ষের সরকার ছিল না। জনাব রেজাউল আহমেদ, আপনার কাছে ফিরে আসি যে দরদই নাই এদের। আপনি আবারও দরদের প্রশ্নটি আসছে যে এবং ওই সময়ের সরকার এবং পরবর্তীকালে সরকারদের অবহেলার কারণে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আজকে এই অবস্থার মধ্যে। আমি আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের সরকারের কথা বলবো না। আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য যুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে সর্বপ্রথম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে আমি চেষ্টা করেছি। এখন যে বন্ধ প্রতিষ্ঠানগুলো, এটা কিন্তু এই 2001-এ আমরা যখন সরকার গঠন করে এই প্রতিষ্ঠানগুলো হাতে নেই, তখনই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয় নাই। এই প্রতিষ্ঠানগুলো অনেক আগেই বন্ধ হয়েছে এবং আমি সরকারের জাতীয়করণকৃত প্রত্যেকটা প্রতিষ্ঠানের কথা বলতে পারি যে সরকারি কর্মকর্তা দিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, এখানে একজন জয়েন্ট সেক্রেটারি আপনার এমডি হিসাবে বসে, ডেপুটি সেক্রেটারি ডাইরেক্টর হিসাবে বসে, দে ওয়ার নেভার রিলেটেড উইথ এনি সর্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এদের পক্ষে তো ব্যবসা করা সম্ভব না। সুতরাং একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই আপনি সেই ব্যবসাটা পরিচালনা করবেন। একজন আমলার পক্ষে ব্যবসা করা সম্ভব না। এখন প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনগুলোতে একই নেচারের ইন্ডাস্ট্রি যেগুলো ডেভেলপ করেছে, এখন একটা সরকারি প্রতিষ্ঠান যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, এটা আপনার ওই যে এমডি তার ক্লার্ককে দিবে, দি এমডি ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, এটা মিনিস্ট্রি পর্যন্ত আসবে। তো মিনিস্টারের মন্ত্রীর হাতে যদি ক্ষমতা থাকে তো ভালো কথা, না হয় ম্যাটারটা প্রাইম মিনিস্টার পর্যন্ত আপনার গড়াবে, প্রধানমন্ত্রীর কাছেও ফাইল যাবে, ফাইল ওইখান থেকে ছাড় করানোর পরে আপনার একটা ব্যাপারে সিদ্ধান্ত হবে। তো এইভাবে তো ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না। আমি মনে করি যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে ফিক্সড অ্যাসেট আছে, মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রির অত ফিক্সড অ্যাসেট নাই। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে ফিক্সড অ্যাসেট আছে, যে জমি আছে ঢাকা চট্টগ্রাম সিটি এবং সিটির আশপাশে যে সম্পত্তি আছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের, আমি একবার ওই সময় আমি যখন মন্ত্রী ছিলাম তখন অ্যাসেসমেন্ট করছি, আপনার দ্যাট ওয়াজ মোর দেন 500 crore অফ দি দেন ভ্যালু। আপনার এখন তো বোধহয় আমার মনে হয় যে 3-4 হাজার কোটি টাকার প্রপার্টি আছে শুধু ফিক্সড অ্যাসেট। এখন এই ফিক্সড অ্যাসেট গুলোকে আপনি কোনটা কিভাবে কাজে লাগাবেন, এখন আপনি যদি আবার সিরকু রিস্টার্ট করেন, মিমি চকলেট রিস্টার্ট করেন, পারুমা জুতা করেন, এগুলো আপনার এই গতানুগতিক ভাবেই বর্তমান যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের সাথে ওই নেচারের ইন্ডাস্ট্রি এখন আর চলবে না। হ্যাঁ, এখন নতুন ভাবে পরিকল্পনা গ্রহণ করে যদি এগুলোকে ফাইন্যান্স করা হয়, গভর্নমেন্ট যদি ফাইন্যান্স করে এবং ব্যবসায়িক মনোভাব থেকে আপনার এই যে ধরেন পাবলিক প্রাইভেট এই এন্টারপ্রেনিয়ারশিপ, এইভাবে যদি প্রতিষ্ঠানগুলোর মনে করেন এক জায়গায় 500 কোটি টাকার সম্পত্তি আছে বা 200 কোটি টাকার সম্পত্তি আছে, আরেকজন এন্টারপ্রেনিয়ার এসে সমমানের টাকা ইনভেস্ট করলো, ওইখানে আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলো, ওইভাবে যদি সরকার পরিচালনা করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এই প্রপার্টিগুলো ঠিকভাবে মেনটেইনড হবে এবং সেগুলো চালনা সম্ভব হবে। আর না হয় সরকারিভাবে এগুলা কোনোভাবেই সরকারের হাত দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে না। আমরা একটু অপ্রতমের জন্য জনাব মোহাম্মদ আলী শিকদারের কাছে ফিরে আসি যে আপনি তো প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক, সাবেক প্রতিমন্ত্রী জনাব রেজাউল আহমেদ বলছিলেন যে সরকারি কর্মকর্তাদের দিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না, বিষয়টির সঙ্গে আপনি একমত কিনা? এটা আমি বলবো সরকারি কর্মকর্তা এইভাবে আপনার সাবজেক্টিভ করতে আমি চাই না। আমি জিনিসটা একটু অবজেক্টিভ ভাবে দেখতে চাই। অর্থাৎ ব্যবসা পরিচালনা করবার জন্য যে সমস্ত আপনার ক্যাপাসিটি একটি প্রতিষ্ঠানে থাকা দরকার, আমি প্রাতিষ্ঠানিকভাবে কথা বলতে চাই, সেই প্রতিষ্ঠানের যে ক্যাপাসিটি থাকা দরকার, ক্যাপাবিলিটি থাকা দরকার, সেই ক্যাপাবিলিটি কিন্তু শুধু জনবলের উপর নির্ভরশীল নয়। এখানে যে আইন আছে সেই আইনগত বা সংগতি এবং ক্যাপাবিলিটি থাকতে হবে প্রতিষ্ঠানের, তার জনবিন্যাসের সেই দক্ষতা থাকতে হবে। ম্যানেজমেন্ট যে আধুনিক ম্যানেজমেন্ট, অর্থাৎ বর্তমানে আপনার প্রাইভেট সেক্টরকে সাথে প্রতিযোগিতা করতে হলে তাদের যে আধুনিক ম্যানেজমেন্ট,
সিস্টেম আছে সেটা এখানে ইন্ট্রোডিউস করার ব্যবস্থা সেখানে আইনগতভাবে থাকতে হবে, এবং এখানে যেন অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করা যায় তার বিধি ব্যবস্থা থাকতে হবে। এখানে গতানুগতিকভাবে আপনি এখানে যে একটা করলে সেটা চলবে না। তার কারণ আপনাকে আমি কিছু উদাহরণ দিয়ে বলতে পারি। আপনি যদি একটু কাইন্ডলি আইনগত অসঙ্গতিগুলো একটু বলতেন। একটু বলবো, কিন্তু আমাকে কিন্তু আরেকটু সময় দিতে হবে যে আমরা 2009 সালে এসে কি অবস্থায় পেলাম, এখন আমরা কোথায় যাচ্ছি আর কি, আমাদের উত্তরণের কি পরিকল্পনা এই সরকার আসার পরে গ্রহণ করা হয়েছে সেটা একটু আমি বলবো। তবে আইনগত সমস্যাটি আমি একটু বলি আপনাকে। আইনগত সমস্যা আছে এর আগে আমি দেখেছি, আমি ফাইল ঘেটে দেখেছি যে এই যে সমস্যাগুলো আছে এটাকে ঘেটে বের করা যে কি সমস্যা, কোথায় সমস্যা, সেটাকে দূর করার জন্য কোনো কম্প্রেহেনসিভ কোনো ইনিশিয়েটিভ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পর্যন্ত নেওয়া হয়নি। আমরা সেটা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করেছি। কেন, যিনি আমাদের শ্রদ্ধেয় মাহাভাই বললেন, আমাদের সাবেক মন্ত্রী মহোদয় বললেন, কেন এটা এরকম হলো? এত হওয়ার কথা নয়। একেবারে শুধু যে সরকারের নিয়ন্ত্রণে ছিল যে সেইভাবে হয়েছে সেটা আমি একেবারে হয়তো আংশিক একমত বাট সম্পূর্ণভাবে একমত নই। তো আইনগত মতামত আপনি যে প্রথমে যান দেখেন যে একটি করা হয়েছিল 1972 সালে আপনার রাষ্ট্রপতির আদেশ নম্বর 94/72 বলে এটা গঠিত হয়। সেখানে প্রথমেই একটি বড় ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়, আইডেন্টিটি ক্রাইসিস। যেমন এই আইনটির 3 নম্বর ধারায় বলা আছে যে এই আইন বলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নামে একটি কর্পোরেশন গঠিত হলো এবং এটাকে কর্পোরেট বডি বলে আখ্যায়িত করা হবে। দেখেন, একটি আইডেন্টিটি ক্রাইসিস এখানে সৃষ্টি হয়ে গেল। আপনি বলছেন প্রথমে ট্রাস্ট, তারপরে বলছেন কর্পোরেশন, তারপরে আবার সরকারের নিয়ন্ত্রণে রাখছেন। কর্পোরেশন, ট্রাস্ট এবং সরকারের অধিদপ্তর দপ্তর কিন্তু পরিচালনাগত যে কাঠামো এটা সম্পূর্ণ ভিন্ন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিচালিত হয় একটি ট্রাস্ট বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং দিক নির্দেশায়। আবার কর্পোরেশন পরিচালিত হয় কিন্তু আরেকজন চেয়ারম্যান থাকেন যিনি ফুল টাইম এক্সিকিউটিভ। যেমন আপনি যদি যান আমাদের ফুড অ্যান্ড সুগার ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ফুল টাইম চেয়ারম্যান আছে, ওনার সাথে বোর্ড আছে। তারা কিন্তু ইম্পাওয়ার্ড টু টেক এনি কাইন্ড অফ ডিসিশন ফর ইটস ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, ম্যানেজমেন্ট, তারা কিন্তু ইম্পাওয়ার্ড, তারা করে। কিন্তু এখানে কিন্তু ট্রাস্টি বোর্ড কিন্তু একটি আপনার ফুল টাইম বডি না, এটা হলো নীতি নির্ধারণের বডি, এটা কিন্তু আলাদা। এখানে একটি বিষয়, আরেকটি বিষয় হলো যে এটা সরকারের নিয়ন্ত্রণে, আবার সরকারের বিধি ব্যবস্থা এখানে প্রযোজ্য। এখন হয় কি, আপনি যখন আইডেন্টিটি ক্রাইসিস থাকবেন, তখন আপনি যখন পথ চলা শুরু করবেন, তখন কিন্তু আপনি পদে পদে আপনি বাধাপ্রাপ্ত হবেন, আপনি উষ্টা খাবেন। তার কারণটি হলো যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যে আপনি কোন পথে যাবেন। সেই জন্য এটা একটা বড় ধরনের একটি সমস্যা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে পারলাম। আমরা যারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে আসবো হচ্ছে যে ট্রাস্ট না কর্পোরেশন এবং সরকারের নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইনের অসঙ্গতির বিষয়টি তুললেন আমাদের এমডি সাহেব, সেই বিষয়ে আপনার মন্তব্য শুনতে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। অতিথির সাথে আরো কথা হবে বিরতির পর, সঙ্গেই থাকবেন। দেখেন দিবারাত্রি দেড় চুরিয়া সবুজ বাতি, মাঠে ঘাটে গ্রাম শহরে সবুজ আলোর সমাহারে। হে আছো পাশে বন্ধু আমার, আছো তুমি চারিধার, সবুজ বাতির ইশারায় সারা তাও শত কোটি বার। আছো তুমি হাটে হাটে মাঠে ঘাটে ঘাটে মাঠে হাটে হাটে মাঠে ঘাটে, আছো গ্রাম শহর, আছো নদী তীরে জনতার ভিড়ে, আছো বাহির অন্দর, আছো পাশে বন্ধু আমার, আছো তুমি চারিধার। গ্রামীণ ফোনের নেটওয়ার্কে এখন পথ খোলা সারা বেলা। আমাদের নেটওয়ার্ক আপগ্রেডিং এর কাজ শেষ। ভবিষ্যৎ প্রযুক্তির জন্য আমরা এখন তৈরি। এ কটা দিন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কাছে থাকুন। গ্রামীণ ফোন। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল।
বঙ্গ আমার জন